চা খাওয়াটা না এখন একটু কম করে দিয়েছি। সকালবেলায় দেখা যায় যে চা খাওয়াই হয় না। কখনো, কখনো সন্ধ্যার পরে একটু খাওয়া হয়। কখনো, কখনো দেখা যায় যে ২-১ দিন পরেও খাওয়া হয়। আগে তো একটানা প্রতিদিনই চা খাওয়া লাগতো। তো আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক, অনেক ভালো আছেন। শুরু করছি নিউ একটি নতুন ব্লগ। তো আশা করছি সবার ভালো লাগবে আজকের ব্লগটি। সাথেই থাকুন, পাশেই থাকুন। আর প্লিজ একটি লাইক দিতে কেউ ভুলে যাবেন না। তো এই যে চা বানাচ্ছি দেখতে পাচ্ছিলেন। চাটা বানিয়েছিলাম হচ্ছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার একটু পরে চা আর সাথে মুড়ি মাখা করেছিলাম। মুড়ি মাখাই মেনলি করতেছিলাম, তো ভাবলাম যে সাথে একটু চা করি, তাহলে খেতে ভালোই লাগবে। তো আমার মতো কে কে এভাবে মুড়ি মাখার সাথে হচ্ছে চাও খান, কমেন্ট করে জানাবেন। তো নিজের জন্যই করেছিলাম মুড়ি মাখা। ছেলে একটু খেয়েছিল। ছেলের বাবা তখনও অফিস থেকে ফেরেনি। তো একটু খেতে ইচ্ছে করছিল, এই জন্য হচ্ছে বাসায় চানাচুর ছিল, মুড়ি ছিল, এই জন্য হচ্ছে মাখিয়ে নিলাম। আর সন্ধ্যার দিকে তো হচ্ছে একটু ক্ষুধা লাগে। আর খাওয়া যাচ্ছে সন্ধ্যার নাস্তার কিছু একটা খেতেই হয়। তো এরপর হচ্ছে ছেলের বাবার জন্য সেমাই রান্না করতেছিলাম। ছেলের বাবার জন্য বললে শুধু ভুল হবে, ছেলের জন্য, আমার জন্য, সবার জন্য। তবে দেখা যায় যে আমি খুব কমই খাই। ছেলে আর ছেলের বাবাকেই বেশি দেওয়া হয়। আমি যদি কখনও নিজের জন্য নাস্তা তৈরি করি, সেটা অল্প একটু করে নিজের জন্যই করি। আর যখন ছেলে আর তার বাবার জন্য কোনো কিছু তৈরি করি, তখন আমি তেমন একটা খাই না। দেখা যায় আমাকে যদি বলে তুমি একটু খাও, তখন একটু খাওয়া পড়ে, অথবা বেশিরভাগই আমার সেরকম করে নাস্তা করা হয় না। তো সেমাইটা রান্না করেছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে এই যে আমি ৫টা-৬টা রুটি বানিয়ে নিচ্ছিলাম ছেলের বাবার জন্য। রাতের বেলা হচ্ছে ভাত একটু কম ছিল, তো মুরগির মাংস রান্না করা হয়েছিল, এই জন্য ভাবলাম যে অল্প করে আর ভাত রান্না করব না, ৪-৫টা রুটি বানিয়ে নিলেই ছেলের বাবা খেয়ে নিতে পারবে। আর আজকে রুটিগুলো না একটু বেশি মোটা হয়ে, দেখলেই বুঝতে পারছেন যে কেমন একটু বেশি মোটা মোটা লাগতেছিল। তো রুটিগুলো একটা একটা করে হচ্ছে আমি ছেঁকে নিচ্ছিলাম। তো আমার প্রিয় প্রিয় আপুরা, কয়েকদিন আগে আমি পোস্ট করেছিলাম এবং ভিডিওতেও জানিয়েছিলাম আমার আব্বা প্রচণ্ড অসুস্থ। তো আপনারা সবাই অনেক দোয়া করেছিলেন আমার আব্বার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আব্বার শরীর আগের থেকে এখন একটু ভালো আছে। তো তারপরেও হচ্ছে দেখা যায় যে আমার আব্বা হচ্ছে ১ রাউন্ড করে করে অসুস্থতার পরিমাণ বেড়ে যায়। একটা সময় সুস্থ মানুষ, হঠাৎ করে একটা সমস্যা দেখা দেয়। তো সেটা ঠিক হতে না হতে কিছুদিন পরে গিয়ে আরেকটা সমস্যা দেখা দেয়। এভাবে হচ্ছে একটু একটু করে আমার আব্বা বেশি অসুস্থ হয়ে যায়, যেটা মেনে নেওয়া আমার পক্ষে অনেক বেশি কষ্টকর। দূরে থেকে আমি শুধুই কান্না করি, আমার কোনো কিছুই ভালো লাগে না। বাবা মা যদি অসুস্থ থাকে মন মানতে চায় না। তো আজকে হচ্ছে কথা বললাম, তারপর একটু ভালো লাগছে, আগের চেয়ে একটু সুস্থ আছে। কিন্তু এখন আমার আব্বা একদমই কাউকে ফোন দিতে পারে না। তো ফোন দিলে হয়তো ফোনটা রিসিভ করবে এরকম। তো আব্বার এই মেনে নিতে খুবই কষ্ট হয় যে উনি এখন আর ফোন দিতে কাউকে পারে না, ধরে না উঠলে উঠতে পারে না। তো যাই হোক, এটা অনেক বেশি কষ্টের। তো ডক্টর দেখানোর পরে এখন অনেকটা সুস্থ হয়েছে। মাঝে তো একদমই অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে এখানে পটল ভাজি করে নিচ্ছিলাম দুপুরের জন্য, দেখতে পাচ্ছেন। তো আজকে দুপুরে পটল ভাজি রান্না করব। আর রান্না করব হচ্ছে মাছ দিয়ে কচুরমুখী। তো পটল ভাজি হতে হতে নিজে একটু নাস্তা করে নিচ্ছিলাম, চাপটি বানিয়েছিলাম ২টা, ছেলেকেও খেতে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিচ্ছিলাম। মাকে তো হারিয়েছি বহু বছর আগে, যখন অনেক কিছুই বুঝতাম, আবার অনেক কিছুই বুঝতাম না। কিন্তু তখন থেকেই বাবা ছিল আমার সবচাইতে কাছের, অনেক বেশি আপন। তো আমার ছেলে হওয়ার পর আমার আব্বার কাছ থেকে আমার অনেকটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। তবে মনের ভিতর যে ভালোবাসা, সেটা আমার সবসময় আছে, সবসময় থাকবে। ছেলে, সংসার, সন্তানের টেক কেয়ার করতে গিয়ে নিজের সেই হাসি খুশি মনটা কেন জানি না হারিয়ে গিয়েছে।
তো মা হওয়ার পরে প্রত্যেকটা মেয়েরই কিছু চেঞ্জ আসে, হরমোনাল চেঞ্জ। তারপর যদি একাকী বাচ্চা মানুষ করা হয় তাহলে আর একটু বড় ধরনের চেঞ্জ আসে, যেহেতু 24 ঘন্টায় বাচ্চাকে নিজের কাছে রাখতে হয়। সেক্ষেত্রে জয়েন্ট ফ্যামিলিতে অথবা পরিবারে যদি 2-1 সদস্য বেশি থাকে, সবাই মিলে বাচ্চা লালন পালন করলে সেক্ষেত্রে দেখা যায় মায়ের প্রেশারটা একটু কম পড়ে। তো মিলিয়ে হচ্ছে আমার বাবু হওয়ার পরে আমিও নিজে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে মাশাআল্লাহ সুস্থ আছে। যখন অনেক ছোট ছিল তখন থেকেই সে প্রতিটা সময় অসুস্থ হয়ে থাকতো। তার শ্বাসকষ্ট হতো, একটু ঠান্ডা লাগলেই, মানে অল্পতে ঠান্ডাও লেগে যেত, আর ঠান্ডা লাগার সাথে সাথে শ্বাসকষ্ট হতো। তো তাকে হচ্ছে গ্যাস নেবুলাইজার করা লাগতো, মানে প্রচুর পোহাতে হয়েছে ছেলেকে নিয়ে। এখন আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে, ভালো আছে। তো যাই হোক, অনেক কথা কিন্তু আপুদের সাথে শেয়ার করে ফেললাম, একটা কথা বলতে গিয়ে আরও অনেক কথা বলে ফেললাম। তো যাই হোক, সবাই ভালোভাবে দেখবেন। আর এখানে হচ্ছে বিকেলবেলা আমি একটু আইসক্রিম নিচ্ছিলাম। আমার ছেলেটা ঘুমিয়েছিল, এমনিতে তো প্রতিদিন ঘুমায় না, তো আজকেই ঘুমিয়েছিল, আইসক্রিম নিচ্ছিলাম। তো একা একাই আইসক্রিমটা খেলাম, কারণ আইসক্রিম এটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে। আর ও তো ঘুম দিয়েছে, উঠবে অনেকক্ষণ পর, কারণ সব সময় তো ঘুমায় না, মাঝে মাঝে এরকম ঘুম হয়, তখন অনেক দেরি করে ওঠে। তো আমিও বাচ্চাদের মতো এই যে কালারফুল আইসক্রিম খাচ্ছিলাম। আর তারপর হচ্ছে গতকাল আমি পিঠা বানিয়েছিলাম, তালের পিঠা, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর তালের পিঠাটা শেয়ার করতে করতেও আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। তো আমার প্রিয় প্রিয় আপুরা, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে ছিলেন এবং ভিডিওটা দেখেছেন এবং নিজ দায়িত্বে একটা লাইকও দিয়ে দিয়েছেন, আপনাদেরকে বলার কিছুই নাই। সত্যি সত্যি অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। সেটা কিভাবে প্রকাশ করব সেটাই বলছিলাম। তো এভাবেই প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন, আর অবশ্যই আপনাদের সাথেও আমি আছি সব সময়। তো আমার প্রিয় আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।